তোমরা দেখছো বিএস প্র্যাকটিস এট ইউটিউব চ্যানেল। মূলত 20-22 ডিএলএড ব্যাচের যে সমস্ত ক্যান্ডিডেটরা নিজেদেরকে বৈধ প্রমাণ করে চাকরিটা পাওয়ার জন্য লড়াই করছো, তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। যদিও বা তোমরা ম্যাক্সিমাম জন কমেন্ট বক্সে এসে বাজে কমেন্ট করতেই ব্যস্ত থাকো, তারপরেও তোমাদের স্বার্থেই এই ভিডিওটি আপলোড করা হচ্ছে। তো আবারও তোমরা কমেন্ট বক্সে এসে আজে বাজে কমেন্ট করতে পারো, আপত্তি নেই। তবে একটা কথা, যারা কোনো রকম আজে বাজে কমেন্ট করবে তাদেরকে কিন্তু কোনো রকম রিপ্লাই কখনো আর করা হবে না। অবশ্যই যুক্তিভাবে তোমরা রিপ্লাই কমেন্ট করো, সেক্ষেত্রে অবশ্যই রিপ্লাই পাবে। এবং যারা যুক্তি দেখিয়ে কমেন্ট করেছো, আশা করি প্রত্যেকেই এটা বলতে বাধ্য হবে যে আমি কিন্তু তাদের সাথে কোনো রকম বাজে রিপ্লাই করি না কখনো, বরং খুব ভালোভাবেই চেষ্টা করি সুন্দরভাবে রিপ্লাই করার। তো যাই হোক, এবার আসা যাক কীভাবে তোমাদের প্রত্যেকের চাকরি 100% সুনিশ্চিত করা যায়। দেখো, পর্ষদ কিন্তু খেলছে তোমাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। পর্ষদ এমন জালে আমাদেরকে জড়িয়ে দিয়েছে যে আমরা অ্যাকচুয়ালি পরস্পর মারামারি করে মরতে ব্যস্ত। আমাদের চেষ্টা তোমাদেরকে হাঁটানো, তোমাদের চেষ্টা নিজেদেরকে বৈধ প্রমাণ করে চাকরিটা পাওয়া। কিন্তু এই যে দ্বন্দ্ব তোমাদের আমাদের, এটা কিন্তু হওয়ার কোনো কথাই নয়। তোমরা হয়তো এটা মনে করো যে 17 টেট পাসরা তোমাদের চিরশত্রু, কারণ তারা তোমাদেরকে বাদ দিতে চাইছে এই নিয়োগ প্রক্রিয়া থেকে। দেখো, প্রত্যেকেই কিন্তু নিজের জীবনটা বাঁচাতে চায়, এটা স্বাভাবিক বিষয়। 17 টেট পাস যারা চাকরিটা এই প্যানেলে পেয়ে গেছে, তাদের চাকরি কিন্তু আরও বেশি সেফটি তখনই হবে যখন তোমাদেরকে বাদ দিতে পারবে। আর নট অ্যাবজর্ব যারা হয়ে রয়েছে তাদের তো এমনিতেই নম্বর কম, অর্থাৎ তোমাদেরকে বাদ দিতে পারলে তাদের চাকরিতে কিন্তু আর কোনো চাপ নেই। অপরদিকে তোমাদের লড়াইটাও কিন্তু যুক্তিযুক্ত। কেন? যেহেতু একটা সময় পর্ষদ তোমাদেরকে সুযোগ দিয়েছিল, এবং অবশ্যই তোমাদেরকে যেহেতু চাকরিটা পেতে হবে, তাই ন্যায়সঙ্গত হোক আর ন্যায়সঙ্গত না হোক, তবুও তোমাদের লড়াইটা যুক্তিযুক্ত, লড়তে তোমাদেরকে হবেই। এবার কথা হলো, এই লড়াই কেন হবে? এই লড়াই তো হওয়ার কথা নয়। কি করলে তোমাদের এই লড়াই থেকে মুক্তি হবে এবং তোমাদের প্রত্যেকের চাকরি সুনিশ্চিত হতে পারে? দেখো, গত ভিডিওতেই কিন্তু আমি পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছি, অ্যাকচুয়ালি এই যে পর্ষদ বলছে আমরা 9,500 নিয়োগ করে ফেললাম আর 2100 প্লাস ভ্যাকেন্সি পড়ে থাকছে, যেটা 20-22রা জিতে গেলে আমরা দিয়ে দেব। আসলে ভাই, 2100 প্লাস ভ্যাকেন্সি কেন পড়ে থাকবে? পড়ে তো থাকবে 2700 প্লাস ভ্যাকেন্সি। কেন পড়ে থাকবে বিগত ভিডিওতে আমি কিন্তু উল্লেখ করেছি, তারপরেও আরও একবার শর্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে বলছে পর্ষদ 9,500 নিয়োগ করছে, এটা তো 105% ভাই। আসল ভ্যাকেন্সি তো 9,000 প্লাস, বাদবাকি 500-র কাছাকাছি তো অ্যাডিশনাল প্যানেল। তাহলে 9,000 মতো নিয়োগ করে কিভাবে পর্ষদ বলে আর 2100 ভ্যাকেন্সি রয়েছে? ভ্যাকেন্সি তো এখনও অরিজিনাল ভ্যাকেন্সি পড়ে থাকবে 2700 প্লাস। আর পর্ষদের এই যে কারসাজি, এটা কেন আমরা কেউ আদালতে দাঁড়িয়ে পর্ষদকে চেপে ধরছি না? যেহেতু 17রা ম্যাক্সিমাম জনই চাকরিটা পেয়ে গেছে, তাই তাদের যতটা তাগিদ রয়েছে এই বিষয়টা নিয়ে পর্ষদকে চেপে ধরার জন্য, তার থেকে তোমাদের অর্থাৎ 20-22দের তাগিদ কিন্তু আরও বেশি। তার সাথে নট অ্যাবজর্ব যারা হয়ে রয়েছে তাদেরও কিন্তু তাগিদ রয়েছে এই বিষয়টা নিয়ে পর্ষদকে চেপে ধরার। কেন?
600খানা ভ্যাকেন্সি কি কম? 600 জন সেখানে বেশি নিয়োগ পেতে পারে। তো এই বিষয়টা নিয়ে তোমরা কেন এখনও পর্ষদকে চেপে ধরছো না? তাই আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব, যেহেতু পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে এখনও বহু দেরি আছে, বহু দেরি, প্রায় 2.5 মাসের কাছাকাছি দেরি রয়েছে এখনও। এর মধ্যে যেহেতু সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে, তোমরা প্রয়োজনে চেষ্টা করো না হাইকোর্টেই এই বিষয়টা তুলে ধরার, যে পর্ষদ সেখানে পরিষ্কার উল্লেখ করেছেন বাদবাকি যে ভ্যাকেন্সিটা পড়ে আছে সেই ভ্যাকেন্সিটা 20-22রা জিতে গেলে আমরা তাদেরকে দিয়ে দেব, তাদেরকে ওখানে নিয়োগ দেব। তাহলে পর্ষদ যে এখানে বারবার দেখাচ্ছে 2100+ ভ্যাকেন্সি পড়ে থাকছে, সেটা কিভাবে? ভ্যাকেন্সি তো পড়ে থাকার কথা আরও বেশি। তো এই বিষয়টা নিয়ে পর্ষদকে চেপে ধরে তোমরা যদি ওই যে প্রায় 600 ভ্যাকেন্সি সেটা বের করে আনতে পারো এবং পর্ষদকে দিয়ে যদি এটা মানে বাধ্য করতে পারো যে না এখনও 2700+ ভ্যাকেন্সি পড়ে রয়েছে, সেক্ষেত্রে হয়তো তোমরা এমনটা দেখতে পারো এবং সেই সম্ভাবনাই বেশি যে পরবর্তী যখন হিয়ারিং হবে যে 20-22 ডিএলএড বৈধ কি অবৈধ, সেক্ষেত্রে হয়তো দেখবে 17 টেট পাসদের পক্ষ থেকে অ্যাডভোকেটই দেয়া হলো না। কেন? কারণ যেখানে তোমাদের বর্তমান ক্যান্ডিডেট সংখ্যা আছে মাত্র 2513 জন মতো, ভ্যাকেন্সি যদি থাকে 2700+, তারপরে আবার তার 5% অ্যাডিশনাল মানে আরও 135, তার মানে মোট 2835-এর উপরে ক্যান্ডিডেট সেখানে নিয়োগ পাওয়ার মতো, অথচ ক্যান্ডিডেট তো পড়ে থাকছে মাত্র 2513। আর নট অ্যাবজর্ব যারা রয়েছে তাদের নম্বর তো যারা চাকরি পেয়ে গেছে তাদের থেকে আরও কম, অর্থাৎ সেই ক্ষেত্রে যারা চাকরি পেয়ে গেছে 17 থেকে তাদের পক্ষ থেকে হয়তো দেখবে কোনো অ্যাডভোকেটই দেওয়া হচ্ছে না। কেন? তাদের আর তখন কোনো রকম চাপই থাকবে না যে 20-22টা চাকরি পেলেই বাকি, না পেলেই বাকি। এই যে প্যানেল, এই প্যানেলে তো সেক্ষেত্রে কোনো রকম আঁচ আসার কোনো রকম সম্ভাবনাই থাকবে না, কারণ তোমাদের প্রত্যেকের নিয়োগ দিয়ে দেওয়ার পরেও তো দেখা যাচ্ছে ভ্যাকেন্সি পড়ে থাকছে। তো তোমাদেরকে এটাই সাজেস্ট করব, অবশ্যই এই বিষয়টা নিয়ে পর্ষদকে তোমরা চেপে ধরো। এর পিছনে আরও একটা কারণ রয়েছে, সেটা কি? আমরা বিগত দিনে এটা দেখতে পেয়েছি, এসএসসি এর কিছু হয়তো কর্মকর্তা, নিশ্চয়ই কিছু কর্মকর্তা তো এর পিছনে রয়েইছে, মোটা হয়তো টাকা খেয়ে অবৈধভাবে কয়েক হাজার ক্যান্ডিডেটকে নিয়োগ করেছিল। তার ফলশ্রুতি হিসাবে দেখা যাচ্ছে যারা যোগ্যভাবে চাকরিটা পেয়েছিল তাদেরকেও আজকে ভুক্তভোগী হতে হচ্ছে, তারাও চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছেই বলা চলে। তো এই যে 600+ ভ্যাকেন্সি যেটা গায়েব হয়ে যাচ্ছে একদম, এখানে যদি বর্তমান পর্ষদের কোনো একজন কর্মকর্তা মাঝখান থেকে টাকা খেয়ে দুর্নীতি করে 600 ক্যান্ডিডেট ঢুকিয়ে দেয় এবং পরবর্তীকালে সেটা নিয়ে যদি টানাটানি শুরু হয়, তাহলে এই যে বৈধভাবে চাকরি পাওয়া 9500 ক্যান্ডিডেট, তোমাদের থেকে আরও 2100+ ক্যান্ডিডেট, তাদেরও অবস্থা তো ওই রকম হবে, তাই না? তো আশা করি তোমরা প্রত্যেকেই বুদ্ধিমান এবং বুঝতে পারছো। তো যাই হোক, দেখো তোমরা পরস্পর আলোচনা করে কোনটা করা সঠিক। তো দেখা হবে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, বাই।